Hello students and friends, welcome to our channel Udayan the Education Hub, and today's topic is Mauryan administration or governance. আজকে মৌর্য সাম্রাজ্য তথা মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিকটি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের সেমেস্টার 2 এর CC3 অর্থাৎ পেপার 3 DSCC পেপার 3 এর জন্য করা মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ তথা মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি। এই প্রশ্নটি এবছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনসগুলো তোমরা পাও, এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমরা আলোচনা চাও, কোনো টপিক, কোনো বিষয় নিয়ে, যে কোনো আর্টস সাবজেক্টেরই হোক না কেন, ইতিহাস এবং ইতিহাস ছাড়াও অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি তোমরা আলোচনা চাও অবশ্যই কমেন্টে বলো। এবং এই মৌর্য শাসন ব্যবস্থা সংক্রান্ত যে নোটসটি অর্থাৎ মৌর্য শাসন ব্যবস্থা আলোচনা করো, এই সংক্রান্ত নোটসটির জন্য তোমরা অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে এর নোটসটি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ। মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ দেওয়ার আগে এই যে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য যুগ ভারতীয় ইতিহাসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা নতুন প্রায় যুগের সূচনা করে। একটি ঐতিহাসিক চমকপ্রদ ঘটনা যে মৌর্য বংশের শাসন, যে মৌর্য সাম্রাজ্যের বিস্তার, সেটা নিয়ে একটু জানা দরকার। তবে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থাটাকে আরও ভালো করে বোঝা যাবে। মৌর্য বংশের শাসন ভারতে এক নবযুগের সূচনা করে। প্রায় 150 বছর স্থায়ী মৌর্য শাসনে ভারতের রাজনৈতিক ঐক্য ও আর্থিক প্রগতিও লক্ষ্য করা যায়। এ বিষয়ে অধ্যাপক পানিক্কার বলেছেন যে 150 বছরব্যাপী মৌর্য শাসনে ভারতের সভ্যতা, শিল্প ও সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ভারতকে বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহের পাশে স্থান করে দিয়েছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বংশপরিচয় নিয়ে যদিও মতভেদ রয়েছে, মুদ্রা রাক্ষস, বিষ্ণু পুরাণ প্রভৃতি গ্রন্থে চন্দ্রগুপ্তকে শূদ্র বলা হয়েছে। এইসব গ্রন্থের মতে চন্দ্রগুপ্তের মাতা বা মাতামহী মুড়া ছিলেন শেষ নন্দ রাজার উপপত্নী। এই মুড়া নাম থেকেই মৌর্য কথার সৃষ্টি। অন্যদিকে আবার বৌদ্ধ গ্রন্থ অনুসারে ক্ষত্রিয় জনগোষ্ঠী মৌর্যদের নেতৃত্বে পিপ্লিবনে একটি গণরাজ্য ছিল। এই মৌর্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন চন্দ্রগুপ্ত এবং মৌর্য থেকেই মৌর্য নামের সৃষ্টি হয়েছে। অধিকাংশ পণ্ডিত যদিও এই মতটি গ্রহণযোগ্য বলে মনে করেন। জনৈক ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য বা কৌটিল্যের সহায়তায় নন্দ রাজা ধননন্দ, যিনি ইতিহাসে বেশ অত্যাচারী রাজা বলেই পরিচিত, তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করেন খ্রিস্টপূর্বাব্দ 324 অব্দে। প্রথমেই তিনি উত্তর পশ্চিম ভারতে গ্রিকদের পরাস্ত করে সিন্ধু ও পূর্ব পাঞ্জাব দখল করেন। অতঃপর পশ্চিম ভারতের মালব, সৌরাষ্ট্র, গুজরাট প্রভৃতি অঞ্চল তিনি দখল করেন। এই সময় ব্যাবিলনের শাসক সেলুকাস গ্রিকদের হৃত রাজ্য পুনরুদ্ধারের আশায় ভারত আক্রমণ করেন, কিন্তু তিনি চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হন। এক চুক্তি দ্বারা সেলুকাস কাবুল, কান্দাহার, হিরাট ও বালুচিস্তানের অন্তর্গত মাকরান প্রদেশ চন্দ্রগুপ্তের হাতে অর্পণ করেন। বিনিময়ে চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হাতি উপহার দেন। কথিত আছে যে সেলুকাস নিজ কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দিয়ে ভারত গ্রিক সম্পর্ক সুদৃঢ় করেন।
হরিসেন রচিত বৃহৎ কথাকোষ বা জৈন গ্রন্থ থেকে জানা যায় চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতেও মৌর্য শাসন সম্প্রসারিত করেছিলেন। সম্ভবত তামিলনাড়ু ও মহীশূরের কিছু অংশ তিনি দখল করেন। এইভাবে পূর্বে বঙ্গদেশ থেকে উত্তর পশ্চিমে সৌরাষ্ট্র ও হিন্দুকুশ পর্বতমালা এবং উত্তরে তরাই অঞ্চল থেকে দক্ষিণে তিন ভ্যালি পর্যন্ত অঞ্চলের উপর চন্দ্রগুপ্তের কর্তৃত্ব স্থাপিত হয়। শেষ জীবনে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেন। জৈন প্রথা অনুসারে সিংহাসন ত্যাগ করে মহীশূরের শ্রাবণবেলগোলায় এসে অনশনে দেহত্যাগ করেন তিনি ৩০০ খ্রিস্টপূর্বাব্দে। কৌটিল্যের অর্থশাস্ত্রে মেগাস্থিনিসের ইন্ডিকা, বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণ, পতঞ্জলির মহাভাষ্য প্রভৃতি গ্রন্থ থেকে, অশোকের শিলালিপি ও স্তম্ভলিপি থেকে, শকরাজ রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি থেকে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে বহু তথ্য জানা যায়। মেগাস্থিনিসের রচনার উপর ভিত্তি করে গ্রিক ও রোমান ঐতিহাসিক স্ট্রাবো, অ্যারিয়ান, জাস্টিস, ডায়োডোরাস ও প্লিনির রচনা থেকেও এ সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। মৌর্য সম্রাটগণ প্রাচীন ভারতে সর্বপ্রথম একটি সুপরিকল্পিত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। সমকালীন ও বর্তমানকালের বিভিন্ন পণ্ডিত ও ইতিহাসবিদ এই শাসন ব্যবস্থার প্রশংসা করেছেন। ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে মৌর্য শাসন ব্যবস্থা আকবর প্রবর্তিত শাসন ব্যবস্থার চেয়েও অনেক উন্নত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য এই শাসন ব্যবস্থার মূল কাঠামোটি গঠন করেন। পরবর্তীকালে সম্রাট অশোক মৌর্য শাসন ব্যবস্থার মূল কাঠামোটিকে অপরিবর্তিত রেখে কিছু নতুন সংযোজনও ঘটিয়েছিলেন। বিশাল মৌর্য সাম্রাজ্যে সুদক্ষ শাসন ব্যবস্থা চালু করার জন্য সাম্রাজ্যটিকে কতগুলো প্রশাসনিক স্তরে বিভক্ত করা হয়েছিল। সমগ্র সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, আবার সেই প্রদেশগুলি কতগুলো ছোট ছোট জেলায় বিভক্ত ছিল। সেই জেলাগুলিকে বলা হতো বিষয় বা আহর। মৌর্য সাম্রাজ্য যে সমস্ত প্রদেশে বিভক্ত ছিল, সেই প্রদেশগুলো যে সমস্ত জেলায় বিভক্ত ছিল, সেই জেলার অংশগুলিকে বলা হতো বা জেলাগুলিকে সেই সময় বলা হতো বিষয় বা আহর। আবার জেলাগুলি অসংখ্য গ্রামে বিভক্ত ছিল। অর্থাৎ স্বায়ত্তশাসিত মৌর্য সাম্রাজ্যের বা মৌর্য প্রশাসনের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে গ্রাম। অর্থাৎ প্রথমে মৌর্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে ভাগ করা হয়েছিল, প্রদেশগুলিকে আহর বা জেলাতে, আবার জেলাগুলিকে গ্রামে। এইবার আসি কেন্দ্রীয় শাসন ব্যবস্থায়, যেখানে রাজার ক্ষমতা নিয়ে আগে আলোচনা করা দরকার। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় যে মৌর্য যুগে রাজতান্ত্রিক আদর্শকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছিল। মৌর্য শাসন ব্যবস্থায় সম্রাটই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি আইন, শাসন, বিচার, রাজস্ব, সামরিক বিভাগের সমস্ত কাজকর্মের সর্বেসর্বা ছিলেন বা তত্ত্বাবধান করতেন। এজন্য মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থাকে অনেক সময় সেন্ট্রালাইজ বিউরোক্রেসি বা কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলেছেন। তবে কিছুটা স্বৈরাচারী হলেও সম্রাট কখনোই স্বেচ্ছাচারী কিন্তু ছিলেন না। তার শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রীন বা মন্ত্রী পরিষদ বা উচ্চপদস্থ রাজকর্মচারীদের পরামর্শই তাকে চালিত করত। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং সম্রাট অশোকের তৃতীয় ও ষষ্ঠ শিলালিপিতে এই মন্ত্রী পরিষদের কথা কিন্তু পাওয়া যায়। মন্ত্রিমণ্ডলী ছাড়াও অধ্যক্ষ, বলাধ্যক্ষ, নগরাধ্যক্ষ প্রমুখ রাজকর্মচারীর উপস্থিতি এই সময় লক্ষ্য করা যেত এবং রাজা কিন্তু তাদের থেকেও বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন। এছাড়া আসি বিভিন্ন ধরনের রাজকর্মচারীর একটা আলোচনায়। যেটা কেন্দ্রীয় শক্তি, সেটার প্রধান ছিলেন তো রাজা। তবুও কৌটিল্যের মতে যেমন একটি চাকার দ্বারা গাড়ি চলে না, সেই রূপ
একজন রাজার দ্বারাও কিন্তু শাসন কার্য চলে না। তাই মৌর্য শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্যের জন্য থাকত রাজকর্মচারীগণ। প্রথমেই আসি সচিব নামে এক শ্রেণীর কর্মচারী, যারা মৌর্য সম্রাটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করতেন। মেগাস্থেনিস এই সচিবদের কাউন্সিল অ্যান্ড অ্যাসেসর্স বলে উল্লেখ করেছেন। সচিবদের মধ্যে যারা দক্ষতার অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে যেতেন তাদের মন্ত্রীন বা মন্ত্রী পদে নিযুক্ত করা হতো। তারা রাজাকে শাসন ও পররাষ্ট্র বিষয়ে পরামর্শ দিতেন, যুদ্ধক্ষেত্রে রাজার সঙ্গী হতেন। মন্ত্রীদের নিচের স্তরে ছিল মন্ত্রী পরিষদ নামে একটি সভা। এর সদস্যরা রাজাকে জরুরি অবস্থায় পরামর্শ দিত। তথাপি এই পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না সেটা কিন্তু রাজার সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর ডিপেন্ডেবল ছিল। এবার আসি অমাত্য। অমাত্য যে সমস্ত রাজকর্মচারীরা ছিল তারা রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন প্রভৃতি বিভাগের দায়িত্ব পালন করতেন। অধ্যক্ষরা ছিলেন সরকারের বিভিন্ন বিভাগের প্রধান। কৌটিল্যের মতে 26 থেকে 27 জন অধ্যক্ষ বিভিন্ন দপ্তরের কাজ পরিচালনা করতেন। কেন্দ্রীয় সরকারের 2 জন বিশিষ্ট অধ্যক্ষ ছিলেন, একজনকে বলা হতো সমাহর্তা আর একজনকে বলা হতো সন্নিধাতা। 2 জন অধ্যক্ষ, সমাহর্তা ও সন্নিধাতা। এই সমাহর্তা ছিলেন রাজস্ব বিভাগের প্রধান, আর কোষাধ্যক্ষ আর হিসাব পরীক্ষকের কাজ করতেন সন্নিধাতা। এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য কর্মচারীর পরিচয় এই সময় পাওয়া যায়, যেমন করণিক, সেনাপতি, পুরোহিত, দৌবারিক, গুপ্তচর, দুর্গপাল, প্রতিবেদক প্রভৃতি। এবার আসি প্রাদেশিক শাসন ব্যবস্থার আলোচনায়। শাসন কার্য পরিচালনার সুবিধের জন্য যেহেতু মৌর্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা ছিল, প্রদেশগুলিকে জেলায় এবং জেলাগুলিকে গ্রামে, তো চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন করছেন তখন কিন্তু দেশে 4টি প্রদেশ ছিল। আর পরে সম্রাট অশোক এই 4টি প্রদেশের সঙ্গে আরও একটি প্রদেশকে যুক্ত করেছিলেন, যেটা হচ্ছে কলিঙ্গ। চন্দ্রগুপ্ত তার মৌর্য সাম্রাজ্যকে যে 4টি প্রদেশে ভাগ করেছিলেন সেই 4টি প্রদেশ হল উত্তরাপথ, অবন্তী, দক্ষিণাপথ আর প্রাচ্য। 4টি প্রদেশ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের। মৌর্য সাম্রাজ্যের 4টি খণ্ড বা প্রদেশ যেটা নিয়ে মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল বলা যায়, সেগুলি হচ্ছে উত্তরাপথ, অবন্তী, দক্ষিণাপথ এবং প্রাচ্য। পরে সম্রাট অশোক এর সাথে আবার একটি নতুন অংশ সংযোজিত করেন, কলিঙ্গকে। ঠিক আছে, তো এই উত্তরাপথ যে প্রদেশ তার রাজধানী ছিল তক্ষশিলা। অবন্তী নামক যে প্রদেশটি তার রাজধানী ছিল উজ্জয়িনী। দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি। আর কলিঙ্গের রাজধানী ছিল প্রাচ্য প্রদেশের রাজধানী ছিল পাটলিপুত্র এবং কলিঙ্গের রাজধানী ছিল তোষালি। মানে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রদেশ ছিল 4টে, উত্তরাপথ, অবন্তী, দক্ষিণাপথ এবং প্রাচ্য। আর সম্রাট অশোক যখন রাজত্ব করতেন এই 4টের সঙ্গে আরেকটি জুড়ে 5টি হয়, সেটা হচ্ছে কলিঙ্গ। চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত প্রদেশকে একটি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করেন। সম্রাট অশোকের শিলালিপি থেকে মৌর্য যুগের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। প্রদেশের শাসনকর্তাকে বলা হতো কুমার বা প্রদেশপাল। গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে আবার কুমার অমাত্য নামেও কিছু কর্মচারী নিয়োগ করা হতো। চন্দ্রগুপ্তের আমলে পুষ্যগুপ্ত সৌরাষ্ট্রের এক প্রদেশ পালক রূপে নিযুক্ত হয়েছিলেন। এই কুমার অমাত্য বা প্রদেশপালক এরা নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, রাজস্ব সংগ্রহ, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা প্রভৃতি দায়িত্ব পালন করতেন। আর স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে মৌর্য শাসন ব্যবস্থার বা প্রাদেশিক শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। গ্রামের প্রধান শাসককে এই সময় বলা হতো গ্রামিক
এবং তারও দায়িত্ব ছিল গ্রামের মধ্যে বা অঞ্চলের মধ্যে শান্তি শৃঙ্খলা, আইন, চুরি ডাকাতি ও অন্যান্য সমস্যার নিয়ন্ত্রণ ও বিচার করা। গ্রামের উপরের স্তরে 5 থেকে 10টি গ্রামের শাসনের দায়িত্ব থাকত গোপ নামে একজন কর্মচারীর হাতে। তার উপরে ছিলেন স্থানিক নামের একজন কর্মচারী, আর জেলার প্রধান শাসক ছিলেন সমাহর্তা। স্বায়ত্তশাসিত অঞ্চলগুলিতে বা শহরগুলিতে পৃথক ও উন্নত পৌর শাসন ব্যবস্থা চালু ছিল। যেমন এই নগরগুলির মধ্যে উল্লেখ করা যায় পাটলিপুত্র, তক্ষশিলা, বৈশালী, পুণ্ড্রবর্ধন, কৌশাম্বী, উজ্জয়িনী, শ্রাবন্তী, কাশী, পুণ্ড্রবর্ধন। এখানে শিক্ষা, স্বাস্থ্য, জলনিকাশি ক্ষেত্রে কিন্তু বেশ উন্নত ব্যবস্থা দেখতে পাওয়া যায়। এইবার আসি পাটলিপুত্রের কথায়। বহু ঐতিহাসিক মৌর্য সম্রাটদের এই যে নগর প্রশাসনিক ব্যবস্থা বা নগর শাসনের যে সিস্টেম তারা চালু করেছিলেন সেটার প্রচুর প্রশংসা করেছেন। যেমন গ্রিক লেখক মেগাস্থিনিসের এই বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে 9.5 মাইল দীর্ঘ এবং প্রায় 2 মাইল প্রস্থ বিশিষ্ট একটি বিশাল নগরীর উল্লেখ পাওয়া যায়। পাটলিপুত্রের শাসন পরিচালনার জন্য একটি পৌরসভা বা পৌর পরিষদও ছিল, যার মধ্যে 30 জন সদস্য ছিল। এই সভাকে 6টি ভাগে ভাগও করা হয়েছিল এবং এক একটি ভাগে 5 জন করে সদস্য থাকতেন। এই 6টা বিভাগ ছিল শিল্প পরিচালনা, বিদেশিদের আপ্যায়ন, জন্ম মৃত্যুর হিসাব রাখা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, পণ্য সামগ্রী বিক্রির তদারকি করা, বিক্রিত দ্রব্যের উপর 1 থেকে 1/10 ভাগ হারে শুল্ক আদায় করা। এই ধরনের কাজকর্ম পরিচালিত হতো এই 6টি বিভাগ দ্বারা। এইবারে আলোচনা করা যাক সামরিক ও গুপ্তচর ব্যবস্থার দিকে। চন্দ্রগুপ্ত মৌর্য তার বিশাল সাম্রাজ্যের নিরাপত্তার জন্য অনেক দক্ষ আর উন্নত সামরিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং সব ধরনের বর্ণের মানুষের মধ্যে থেকে কিন্তু সেনা সংগ্রহ করা হতো এবং সামরিক বিভাগকেও কিন্তু 6টি ভাগে ভাগ করা হয়। যেমন পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, রথারোহী বাহিনী, রণহস্তি বাহিনী, রণতরী বাহিনী, রসদপত্র সরবরাহকারী বাহিনী। অর্থাৎ পদাতিক পায়ে হেঁটে যারা যুদ্ধ করে, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে অশ্বারোহী, রথে আরোহণ করে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করে রথারোহী, রণহস্তি মানে যুদ্ধ করে যে সমস্ত ট্রেনিংপ্রাপ্ত হাতিগুলো, সেগুলোর ওপর বসে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করে তারা রণহস্তি বাহিনী। যুদ্ধের জন্য যে নৌকা বা জাহাজগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে রণতরী বাহিনী। এবং রসদপত্র মানে হচ্ছে যুদ্ধে সৈনিকদের ব্যবহারের জন্য খাদ্য, বস্ত্র এছাড়া নানা প্রয়োজনীয় জিনিসপত্র যা যুদ্ধের সময় প্রয়োজন হয় সেই সমস্ত নিয়ে যাতায়াত করতো যে সমস্ত সৈন্যবাহিনীরা। এখানেও মেগাস্থিনিসের একটি বিবরণ থেকে জানা যায় যে তার সেনাবাহিনীতে চন্দ্রগুপ্তের 6 লক্ষ পদাতিক, 30,000 অশ্বারোহী, 8,000 রথারোহী আর 9,000 হস্তি মানে হাতি ছিল। আর তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে এই সমস্ত সৈন্যরা, তাদের জন্য তাদের বেতনও বেশ ভালো পরিমাণই দেওয়া হতো এবং দেশের সংহতি আর শান্তি শৃঙ্খলা সুরক্ষা বজায় রাখার জন্য অসংখ্য গুপ্তচরও কিন্তু ছিল এই সময়। এবার আলোচনা করা যাক বিচার ব্যবস্থা নিয়ে। অতি অবশ্যই এই এত দক্ষ পরিচালিত শাসন ব্যবস্থায় বিচার বিভাগের যে একটি দক্ষ অস্তিত্ব থাকবেই এবং তা যথেষ্টভাবেই নিরপেক্ষ হবে সেটা খুবই স্বাভাবিক। এবং এখানে রাজাই ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক। গ্রামের বিচার কার্য সামলাতেন গ্রামিক, নগরের বিচার কার্য নগর ব্যবহারিক পরিচালনা করতেন। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে ধর্মাস্থীয় নামে দেওয়ানি এবং কণ্টক শোধন নামে ফৌজদারি আদালতের কিন্তু উল্লেখ করেছেন। এছাড়া আর কিছু নিম্ন আদালতেরও অস্তিত্ব ছিল, যেমন দ্রোণমুখ, সংগ্রহণ, স্থানিক।
বিচারের কঠোর দণ্ডবিধিও পরিচালিত ছিল। শাস্তি হিসেবে জরিমানা, জেল, অঙ্গচ্ছেদ, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হতো। এবার আসি কর ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থায়। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মৌর্য শাসন ব্যবস্থার অন্তর্গত। তো এখানে সরকারের আয়ের প্রধান উৎস ছিল অবশ্যই ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব নগদে অথবা শস্যের দ্বারা দেওয়া হতো। সাধারণত উৎপন্ন ফসলের 1/6 বা 1/4 অংশ রাজস্ব নেওয়া হতো, যেটাকে বলা হতো ভাগ। এই ধরনের কর বা রাজস্ব যেটা উৎপন্ন ফসলের মাধ্যমে দেওয়া হতো তাকে বলা হতো ভাগ। এছাড়া আরও অন্যান্য কর ছিল, যেমন পথ কর, জলকর, ফেরি কর, বিবাহ কর, জন্ম মৃত্যু কর। কৌটিল্য এই ধরনের অন্যান্য করকে বলি বলেছেন। মানে দু ধরনের মূল কর, এক হচ্ছে ভাগ, আরেকটি হচ্ছে বলি। বিভিন্ন ধরনের কর আদায়ের জন্য মৌর্য রাজকোষ সবসময় পূর্ণ থাকত। কর্মচারী এবং সৈনিকদের বেতন, সেচ কার্য, জনকল্যাণমূলক কাজ, এসব ক্ষেত্রেও কিন্তু অর্থ একটা বৃহৎ অংশে ব্যয়িত হতো। ডক্টর রামশরণ শর্মাও এ বিষয়ে বলেন যে এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং একটি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপরই কিন্তু তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। মৌর্য শাসকরা প্রাচীন ভারতে যে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ডক্টর স্মিথ এই শাসন ব্যবস্থাকে মোগল সম্রাট আকবরের থেকেও অনেক বেশি উন্নততর একটি শাসন ব্যবস্থা বলে কিন্তু আখ্যা দিয়েছেন। এবং নিরপেক্ষ বিচারে মৌর্য শাসন ব্যবস্থাকে কিন্তু স্বৈরতান্ত্রিক কখনোই ঠিকভাবে বলা যায় না। যদিও এখানে সম্রাট বা রাজা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতেন, তার সহজেই তিনি স্বৈরাচারী হয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি স্বৈরাচারী ছিলেন না। অপ্রতিহত ক্ষমতার অধিকারী হলেও রাজাকে পুরাণ প্রকৃতি বা দেশের চিরাচরিত রীতিনীতি বা আইনকানুন মেনে চলতে হতো, যা তিনি কখনোই উপেক্ষা করতে পারতেন না। এবং শাসন কার্যে মন্ত্রী তথা মন্ত্রী পরিষদের পরামর্শ উপেক্ষা করাও কিন্তু তার পক্ষে সহজ ছিল না। অশোকের শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল প্রজা কল্যাণ, পিতৃত্ববোধ এবং প্রজাদের কাছে তার ঋণ পরিশোধ। তার লক্ষ্যই ছিল প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধন করা। মৌর্যরা দেশে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেশের নানা অংশে স্বায়ত্ত শাসনও প্রতিষ্ঠিত ছিল। আরিয়ানের রচনায় স্বায়ত্তশাসনভোগী উপজাতির উল্লেখও পাওয়া যায়। তাই মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার কখনোই বলা যায় না। যেটা বলা যায় যে সেটি হলো প্রজাহিতৈষী একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যা ভারতের ইতিহাসকে চিরকালীনভাবে সমৃদ্ধ করে রেখেছে।